দুর্নীতির প্রশ্নটি আমাদের রাজনীতিতে, টক শোতে, আমাদের মিডিয়াতে সবচেয়ে প্রচুর আলোচনা হয় এবং প্রচণ্ড দুর্নীতিবাজ মানুষেরাও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আমরা অতীতে দেখেছি। আমরা দেখেছি না, শেখ হাসিনা বলেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এবং এটা প্রকাশ্যে সাংবাদিকদের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষ জেনে গেছে। তো এই আলোচনা আমরা যারা করি বা করছি, যে চেয়ারে থেকেই করি না কেন, সেখানে সেই জায়গাটা কতটা স্বচ্ছ, কতটা পরিষ্কার জায়গা দাঁড়িয়ে আমি কথাটা বলছি, এই বিবেচনার জায়গাটা আমার থাকে না। যেমন ধরুন, দুর্নীতিতে জিরো টলারেন্সের কথা আমরা বলি, সকলেই বলছি। আজকের এই সরকার 3-3.5 মাস 4 মাসের সরকার, তারাও নিশ্চয়ই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বা বলবে। কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে, যে দুর্নীতি দমন কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন। আমরা ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় আমরা এটিকে দুর্নীতি লাগাম টেনে ধরবার জন্য এবং স্বাধীনভাবে কাজ করবার জন্য এটি গঠন প্রণালী তৈরি করবার জন্য একটা প্রচণ্ড চেষ্টা আমাদের ছিল, যাতে করে দলতন্ত্র বা দল দাসে পরিণত হওয়ার প্রতিষ্ঠানটি তৈরি না হয় এবং এটি সরকারের আজ্ঞাবাহী প্রতিষ্ঠানে পরিণত না হয়। যখন এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত এটি কখনোই প্রমাণ করতে পারে নাই এটি স্বাধীনভাবে কাজ করছে। এটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এবং বিশেষ সুবিধাভোগী মানুষদেরকে, যিনি এটি বললো সালামকে সুবিধা দেওয়ার প্রশ্ন দাঁড়িয়েছে যখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আমি ফুয়াদ ভাইয়ের সাথে একটু দ্বিমত করি যে কোনো ব্যক্তির বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, যে অমুকের সততার প্রশ্ন আছে সেই জন্য সরিয়ে দেওয়া হয়েছে। এটার গঠন প্রণালীটা কী হওয়া কথা ছিল, কি আমরা করতে চেয়েছি, হলোটা কি বা হচ্ছেটা কি। আপনি যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টটা করছেন একদম সরকারের নির্বাহী কর্তৃত্বের অধীনে, রাজনৈতিক দল তো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট না, এটা তো আমরা তো সেটার জন্য এই লড়াইটা করিনি। আমাদের মনে থাকার কথা, কমিশনে আমরা দুদকের প্রণালী নিয়ে আলাপ করেছি না, আমরা ঐক্যমত তৈরি করেছিলাম, আমরা একসাথে করেছি, সেটা তো রেটিফাই করলো না। বিএনপি সহ একমত হয়েছি আমরা যে এটি কোনো নির্বাহী কর্তৃত্বের অধীনে থাকবে না, নিয়োগ করবে না, গঠনও হবে না, অধীনে গঠন হবে না। এটা গঠন প্রণালী তৈরি করা হয়েছে এমনভাবে, একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে, রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করা যায় যেভাবে, সেভাবে আপনারা প্রপোজালগুলো দিয়েছেন। সরকারি দল, বিরোধী দল এবং সবাই মিলে এটা নিয়ে এগ্রিও করেছে। এমন একটা জায়গায় পৌঁছাবো যাতে করে সরকার চাইলেই ওই নিয়োগকৃত ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করতে না পারে, কারণ তার অ্যাপয়েন্টেড অথরিটি আমি, বিরোধী দল আমিও, উনি থার্ড বিরোধী দল উনিও। সুতরাং ওই ব্যক্তি বা ব্যক্তিসমূহ চাইলেই সরকারের শুধুমাত্র এজেন্ডা বাস্তবায়ন করবে, সরকার অসদুদ্দেশ্য করতে চাইলেও সেটা করবে না। কিন্তু আমরা চরমভাবে সেটা ব্যর্থ হয়েছি। প্রত্যেকটা প্রতিষ্ঠান পুরনো বন্দোবস্তের মধ্য দিয়ে চলবার পথে থাকবার পরে, প্রত্যেকটা জায়গা পুরনো জায়গা থাকবার পরে আমরা ফ্যাসিবাদ হটিয়েছি। আমরা কদিন আগে ফ্যাসিবাদ, শেখ হাসিনার আওয়ামী লীগের দিবসে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না স্লোগান দিচ্ছি অনেকেই। ফুয়াদ বেরা বললো সব এক হয়ে যাবে, শান্তরা বললো এক হয়ে যাবে সব, আমরা ফ্যাসিবাদ ফিরে আসবে না। ফ্যাসিবাদ কি শেখ হাসিনা? শেখ হাসিনা একটা ব্যক্তি, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, ফ্যাসিবাদ একটা তন্ত্র, একটা মেকানিজম। এটা তো পূর্ণ বহাল তৈরিয়ত এখানে আছে বলছেন, একদম প্রত্যেকটা জায়গায় আছে। সেই জায়গায় আপনি একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি নিয়েও যদি আপনি এটাকে সরকার চালাতে চান, সরকারি কার্যক্রম পরিচালনা করতে চান, তাহলে এই প্রত্যেকটা জায়গা আপনাকে বাধা দিবে। কারণ প্রত্যেকটা জায়গায় তার স্বার্থ সংরক্ষণ করে, আমলাতন্ত্র থেকে শুরু করি বিভিন্ন তন্ত্র। আপনি যেটা বললেন ফুয়াদ ভাই, যেটা বিএনপি এখানে রাজি হয়েছে, আপনাদের সাথে রাজি হয়েছে, এখন রাজি তো তা আপনাদের দেখলেন তো, বিএনপি যেই বিলগুলা যোদ্ধাগুলো হলো সবগুলো তো ওনারা ফিরে গেলেন। এবং সংস্কারের প্রশ্নে সাধ্য ভাই নিশ্চয়ই বলবেন, সংস্কারের প্রশ্নে পুরো জাতির প্রত্যাশার বিপরীতে বিএনপি দাঁড়িয়ে গেলেন। এবং বিএনপির এতে কি লাভ এটা আমি বুঝি না, কারণ যেটুকু হতো, যে সংস্কারগুলো হতে পারত, সেগুলোতে একটি কি ব্যালেন্স সরকার তৈরি করা, এবং সেই সরকারটি কখনোই খারাপ সরকার যেন না হতে পারে তার সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা ছিল। কিন্তু সেই ব্যবস্থার পথে বিএনপি গেল না যাওয়ার আশঙ্কা যেটা হচ্ছে, আজকে আমরা শেখ হাসিনা ফিরে আসবার গল্প শুনি, অমুকের গল্প শুনি, মানুষের ভিতরে হতাশা যখন তৈরি হয়, মানুষ কিন্তু পুরনো আবার খুঁজবার চেষ্টা করে। বললো যে আমরা এক হয়ে যাব, একদম এত সোজা না এক হয়ে যাওয়ার বিষয়টা। মানুষের ভিতরে ভয়েস আছে, কথা আছে, ভালো ছিলাম তো, খারাপ হয়ে যাচ্ছে তো,
সেই জায়গাটা দেখবার ক্ষেত্রে আজকে গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি, শেষ করতে চাই এইভাবে, যে আজকে সালাউদ্দিন সাহেব যে ইন্টেরিয়র গভর্নমেন্টের বিষয়ে যেভাবে উৎসাহ নিয়ে নেমেছেন, এটাকে আমার খুব বেশি মানে সাধারণ বিষয় হিসেবে মনে হচ্ছে না। কি মনে হচ্ছে আপনার? আমার কেন জানি মনে হলো যে শান্তভাই যেটা বললেন যে 17 বছরের এত বড় ভয়াবহ দুর্নীতি, এটার পুকুর চুরি না, ডাকাতি, মহাসাগর ডাকাতি, সেই ডাকাতির বিষয়গুলো মনে হয় যে গৌণ হয়ে গেল। বিএনপি সেটা গৌণ করে বিএনপি লাভটা কি? লাভ লোকসানের কথা তারা ভাববে। দেবপ্রিয় ভট্টাচার্যের আপনার শ্বেতপত্রর বিষয়টাই সামনে নাই, কি ঘটনাগুলো ঘটলো যাদের সামনে প্রকাশিত হচ্ছে না ঠিক মতে, সেগুলো নিয়ে কোনো আপনার উদ্যোগ নাই, সেগুলো কিচ্ছু নাই। ইন্টেরিয়র গভর্নমেন্টের এই সময়টাকে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে কি ফায়দা তুলছেন, অথবা এটা কি এরকম হয় যে পূর্বের বিষয়টা অন্তরালে চলে যাও, এই বিষয়গুলো সামনে নিয়ে আসা? এটা কিন্তু বিএনপির বহু নেতা খুব সগর্বে এই কি বলে অন্তর্বর্তী সরকারকে মানে আক্রমণ করার ক্ষেত্রে খুব সাহসের সাথে, ধীরতার সাথে, মনে হয় যেন শেখ হাসিনার থেকে ভয়াবহ স্বৈরাচার হলো অন্তর্বর্তী সরকার, এই ভাষা আমরা দেখি টেলিভিশন টক শোতে। এটা আমি বুঝি না, এটা লাভ কি? ধন্যবাদ।